শেখ রবিউল আলম সদ্বংশজাত অতি সজ্জন ব্যক্তি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। শেখ রবিউল আলম নাম শুনিয়ে আমরা বুঝে ফেলেছি যে তিনি সদ্বংশজাত, শেখ বংশের ছেলে। তো রবিউল আলম নতুন সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নবনিযুক্ত সড়ক পরিবহন, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তো দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবার তিনি সচিবালয়ে তার কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকরা তাকে ঢাকার সড়ক শৃঙ্খলা এবং পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয়, শ্রমিক এবং মালিকদের নানা রকম সংগঠন বছর পর বছর চাঁদাবাজি করছে, এগুলো বিভিন্ন সময় দৈনিকে এসেছে। বিশেষভাবে গত 18 মাসে আমরা অসংখ্য প্রতিবেদন এই বিষয়ে দেখতে পেয়েছি। হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে প্রতি বছর। এবং প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে কিছু লোক চাঁদাবাজি করে হাজার কোটির মালিক হয়ে গেছেন। তো এখানে দুজনের নাম আমরা জানি, আমি তারপরও মনে করিয়ে দিচ্ছি ইন কেস কারো জানা না থাকে। শাহজাহান খান, শ্রমিকদের নেতা, তিনি বিশাল ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, শুধু চাঁদাবাজি করে। এনায়েতুল্লাহ খান আরেক ভদ্রলোক, সড়ক পরিবহনের। তো এরা হাজার কোটি টাকা বানিয়েছেন এই পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করে। আর যেই পরিবহনের মালিক, বাস, ট্রাক, যা কিছু হোক, চাঁদা দিতে অস্বীকার করেছে, অস্বীকৃতি জানিয়েছে, অতীতে তারা নানা রকম লাঞ্ছনার শিকার হয়েছে, এমনকি জীবনও যেতে পারে, গিয়েছে অনেকের আন্তদলীয় মারামারিতে। তো আর এই চাঁদাবাজির কারণে আমরা এটির বিরূপ প্রতিক্রিয়া আমাদের উপর এসে পড়ে। আমরা যারা সাধারণ মানুষ আছি, যাত্রী আছি, আমাদের বর্ধিত ভাড়া দিতে হয়। কারণ পরিবহন মালিকরা যেই চাঁদাটি তাদের দিয়ে থাকেন এই শ্রমিক এবং মালিক সংগঠনগুলোকে, সেই বাড়তি টাকাটি তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে পুষিয়ে থাকেন। সো হিসেবটি এরকম সিম্পল। আর এইটি বছরের পর বছর চলছে। কোনো সরকারের আমলে এটি বন্ধ হয়নি। প্রত্যেক সরকারের আমলে কম্পিটিশন করে চাঁদা আদায় করা হয়েছে, কে কার চাইতে বেশি পারে। তো এই বিষয়ে যখন সাংবাদিকরা শেখ রবিউল আলমের দৃষ্টি আকর্ষণ করেন নতুন মন্ত্রী, তিনি বলেন যে শ্রমিক এবং মালিক সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয় বা টাকা আদায় করে এবং এই টাকা তারা নিজেদের কল্যাণের জন্য খরচ করে। ফলে আমি এটিকে চাঁদাবাজি মনে করতে পারছি না, আমি এটিকে চাঁদাবাজি হিসেবে দেখছি না, তিনি এই মন্তব্য করেছেন। তো শুধু এটাই না, তিনি আরও বলেছেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের শ্রমিক গোষ্ঠীগুলোর, শ্রমিক দলগুলোর এখানে রাজত্ব থাকে, এটাও তিনি স্বীকার করেছেন। আচ্ছা, তো আমি যখন এই নিউজটি পড়ছিলাম দৈনিক প্রথম আলোতে, তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমি ভুল পড়ছি। কারণ মন্ত্রী বলছেন এটিকে তিনি চাঁদাবাজি বলতে পারছেন না, কারণ শ্রমিক মালিকরা তাদের নিজের কল্যাণের জন্য সমঝোতার মাধ্যমে এটি আদায় করে এই টাকা, সো এটি চাঁদাবাজি না। আর তিনি বলেছেন যে যদি জোর করে কারো কাছ থেকে কোনো অর্থ আদায় করা হয় সেটিকে চাঁদাবাজি বলা যেতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মনে করবার কোনো কারণ নেই যে এই লক্ষ লক্ষ পরিবহন, লক্ষ লক্ষ যানবাহন প্রতিদিন খুশি হয়ে হাসতে হাসতে বিভিন্ন শ্রমিক এবং মালিক ফেডারেশনে কিংবা সমিতিগুলোতে চাঁদা দিয়ে দিচ্ছে, হাসতে হাসতে দিচ্ছে না, দিতেই হয় তাদের, এটি বাধ্যতামূলক। বাংলাদেশের সব মানুষ এটি জানেন। তো আমি ভাবলাম তিনি হয়তো এমন একজন নিরীহ মানুষ যে বাংলাদেশের কোথায় কী হয় তার বোধহয় কোনো খবর নেই। আগে নিশ্চয়ই অনেক বছর বিদেশে ছিলেন, দেশের কোনো খোঁজখবর রাখবেন না। আমার কিন্তু এরকম মনে হয়েছিল যে রাখেন না খোঁজখবর। তো আমি তখন একটু উইকিপিডিয়ায় ঢু মারলাম তার সম্পর্কে কোনো তথ্য আছে কিনা। তো উইকিপিডিয়ায় তার সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেল, চমৎকার কিছু তথ্য, যা আমাকে পুরো পরিস্থিতি আমাদের বুঝতে সাহায্য করবে। সো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি সাধারণত এটি বলি না, দয়া করে এই এপিসোডের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এপিসোডটি, বিশ্বাস করুন। সো উইকিপিডিয়া থেকে সামান্য ঘুরে আসবো এই শেখ রবিউল আলম সদ্বংশজাত যে সজ্জন ব্যক্তি, তার সম্পর্কে উইকিপিডিয়া কী বলছে, যা কিনা রিসেন্টলি আপডেটেড, পুরনো খবর না, একেবারে লেটেস্ট তাজা খবর উইকিপিডিয়া থেকে। চট করে ঘুরে আসবে, খুব বেশি বড় না, সময় লাগবে না বেশি। তো উইকিপিডিয়া শুরু করেছে, এটি একটি পরীক্ষিত সংস্করণ যা 19 ফেব্রুয়ারি 2026 তারিখে পরীক্ষিত হয়েছিল। লেটেস্ট নিউজ। শেখ রবিউল আলম একজন বাংলাদেশি রাজনীতিবিদ।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারেক রহমানকে মন্ত্রিসভায় তাকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আচ্ছা, যেই 3টির কথা বললাম, সড়ক পরিবহন, রেল এবং নৌপথ। এবার তার রাজনৈতিক জীবনে একটু ঘুরে আসবো চট করে। শেখ রবিউল আলম রিয়েল এস্টেট কোম্পানি প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এমডি একটি রিয়েল এস্টেট কোম্পানির। আচ্ছা, আলম 2018 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন 2018-তে, কিন্তু আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে তাপসের কাছে পরাজিত হন। আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। 2024 সালের 15 অক্টোবর, জুলাই অভ্যুত্থানের ইমিডিয়েট পরে, একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি আলমকে বহিষ্কার করে। এর আগে প্রাথমিক তদন্তে পুলিশ ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় আলমের সংশ্লিষ্টতা খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও আলম আত্মগোপনে চলে যান। 1 বছর পলাতক থাকার পর আলমকে সময় টিভি, 8 টিভি এবং 71 টিভির একাধিক টেলিভিশন টক শোতে দেখা যায়। 2025 সালের 4 ডিসেম্বর বিএনপি 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য 2026 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য আলমকে ঢাকা 10 আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে তিনি 80,436 ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী জসিমউদ্দিন পান 77,136 ভোট। তো 3,000 ভোটের ব্যবধানে তিনি হেরে যান, জামায়াত প্রার্থীকে পরাজিত করেন। তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছবি দিয়েছি আমি থাম্বনেইলে, পত্রিকায় ছবিগুলো আরও অনেক বেশি ছবি এসেছে। সেখানে দেখা গেছে রবিউল আলমের দুপাশে দুজন প্রতিমন্ত্রী বসে আছেন একই মন্ত্রণালয়ের। এর মধ্যে হাবিবুর রশিদ একজন। তো হাবিবুর রশিদ অত্যন্ত ভদ্রলোক, ক্লিন ইমেজের। ঢাকা 9 আসনে তিনি তাসলিম জারার যে আসনটি লড়েছিল, তাসলিম জারা, সেখান থেকে তিনি পাশ করেছেন হাবিবুর রশিদ। তো আমার কাছে মনে হলো হাবিবুর রশিদ বোধহয় একটু লজ্জিত তার পূর্ণ মন্ত্রীর কথা শুনে, ফুল ফ্লেজড মন্ত্রীর বক্তব্য শুনে তাকে একটু কনফিউজ লাগছিল আমার কাছে এবং লজ্জিত মনে হচ্ছিল। আচ্ছা, তো যাই হোক, এবার আমি দেখব পাবলিক রিয়াকশন কি হয়েছে এই সাংবাদিক সম্মেলন এবং এই মন্ত্রীর এই বক্তব্য পরিবহন খাতে চাঁদা সম্পর্কে। দেশের পাবলিক কি মনে করছেন এই বিষয়ে একটু ঘুরে আসবো। খুব ইন্টারেস্টিং। আমি আপনাদের আবার অনুরোধ করবো, দয়া করে থাকবেন আমার সঙ্গে শেষ অবধি। আচ্ছা, তো প্রথম আলো রিপোর্ট করেছে। রিপোর্টের শেষে আপনারা জানেন একটি কমেন্ট সেকশন থাকে, সেখানে কিছু কমেন্ট পড়েছে, পাবলিক কমেন্ট করেছেন। তো এই কমেন্টগুলো এতটা ইন্টারেস্টিং যে আমি হেসে আমার পেটে খিল ধরে গিয়েছিল। তো শেয়ার করছি আপনাদের সঙ্গে। 126টি কমেন্ট আছে, আমি এতগুলো পড়বো না, কয়েকটি পড়ব মাত্র, এবং ইটস গোয়িং টু বি ফান, ট্রাস্ট মি, খুব মজা হবে বিষয়টি। সাদ আহমেদ কমেন্ট করেছেন এই নিউজে এবং এই ঘটনায়, নাথিং টু সে বাট টু মেক অ্যানাদার জুলাই ইন কামিং জুলাই অ্যান্ড থ্রু দিস গার্বেজ ইনটু বুড়িগঙ্গা। বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, কিচ্ছু বলার নেই, আসছে জুলাইতে আরেকটি জুলাই হবে এবং এই আবর্জনাকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করতে হবে। আচ্ছা, মিলন আজাদ মন্তব্য করেছেন, আই হ্যাভ আ প্লেন। প্লেন বলেননি তিনি, বানানটি ইচ্ছাকৃতভাবে PLANE লিখেছেন, অর্থাৎ আমার আছে বিমান। তো বিমান কখন দরকার হয়? অনেক সময় ইমার্জেন্সিতে দরকার হয়, যেমন হাসিনার দরকার হয়েছিল। তো মিলন আজাদ ওদিকে ইঙ্গিত করেছেন। আচ্ছা, তামিম আরেফিন আনিক লিখেছেন, বাহ বিএনপি বাহ। আননেমড ইউজার লিখেছেন, যারা ভোট দিয়েছেন তারা আপত্তি না করলে ভালো হয়। আচ্ছা, আননেমড ইউজার লিখেছেন, চাঁদাবাজের জন্য সুখবর, প্রথম দিনেই চাঁদা তোলার অনুমোদন পাওয়া গেল। আরেকজন আননেমড ইউজার লিখেছেন, এই লোক এসব কি বলে? সমঝোতার ভিত্তিতে অন্যায় করলে সেটা কি বৈধ হয়ে যায়? সারা দেশের মানুষ যুগ যুগ ধরে সড়কে চাঁদাবাজের খেসারত দিতে দিতে যখন মুক্তির কোনো পথ না পেয়ে দিশেহারা, তখন তিনি পুরনো কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়ার দায়িত্ব পালন করছেন কোন প্ল্যানের অংশ হিসেবে? আল্লাহ কি ওনার বিবেকবোধ কেড়ে নিয়েছেন? আচ্ছা, সিরাজ মনির ফাহিম লিখেছেন, এই মালিক সমিতির কাজ কি? মালিকদের আনফিট, অনিরাপদ, ভাঙাচোরা বাসগুলো রাস্তায় রাখতে সাহায্য করা।
লাইসেন্স ছাড়া ড্রাইভাররা যাতে বাস চালাতে পারে তার ব্যবস্থা করা। এরা কি ভুলে গেছে এই মালিক সমিতি বিরোধী দলের সব আন্দোলনের সময় সব বাস বন্ধ করে দিত? ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলনের সময় এরা এসে অমানবিকভাবে মারছিল। মাননীয় মন্ত্রী কি চান তার সরকারও এই সুবিধা পাক, আর সাধারণ যাত্রীরা বেশি ভাড়া দিয়ে এই সন্ত্রাসী সংগঠন পালবে? আচ্ছা, সাকিব আল মাহমুদ লিখেছেন, তার মানে বাংলাদেশ পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বোধহয় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বোঝাতে চাইছিলেন। আচ্ছা, আননেমড ইউজার লিখেছেন, আমরা কি এই কথা শোনার জন্য ভোট দিয়েছি? মর্মান্তিক। আচ্ছা, মোহাম্মদ রাকিবুল ইসলাম লিখেছেন, প্রথম বলেই ছক্কা, তাকে নোবেল দেওয়া উচিত, যাতে আরও ছক্কা মারতে পারে। ছি। মোহাম্মদ সুলতান মাহমুদ, রবির কপালে এখন যদি শনি না আসে তাহলে এই শনি বড় হয়ে বড়র উপর আছর করবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, যেটি বলছিলাম, আরও অসংখ্য কমেন্ট আছে, ইন্টারেস্টিং। আপনি হাসবেন, আপনি কষ্ট পাবেন, আপনার মধ্যে প্রচণ্ড রকমের রিয়াকশন হবে ভিতরে ভিতরে। সো এই 5 জন 10 জন 126 জন লোকের কমেন্ট নয়, এটি পুরো দেশের মানুষের কমেন্ট। তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। শেখ রবিউল আলম, প্রথমত যার বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ, আমি বলছি না তিনি খুনি, কারোর বিরুদ্ধে অভিযোগ আসলেই তিনি খুনি হন না, এটি একটি গুরুতর অভিযোগ। আচ্ছা, এবং যেই অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করেছিল কয়েক মাস আগে, নিশ্চয়ই বিএনপি ছোটোখাটো খোঁজখবর নিয়েই বহিষ্কার করেছে, এমনি করেনি পত্রিকা আসার পর। তো এই শেখ রবিউল আলমকে বিবেচনা দিতে হলো কোন কারণে, কার স্বার্থে? দেশের স্বার্থ এখানে কোথায়? জনস্বার্থ এখানে কোথায়? এই বিনীত প্রশ্নটি রেখে শেষ করছি এপিসোড। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।